আপনি 3 থেকে 5 বছর যখন ফার্স্ট টাইম মুম্বাইয়ের করছেন, আবার 5 বছর পরে 3 থেকে 5 বছর পরে আপনি আবার ফার্স্ট টাইম মুম্বাইয়ের জন্য কোয়ালিফাই হচ্ছেন। আপনি যদি ক্রেডিট কার্ড, সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন না করেন, আপনার ক্রেডিট বিল্ড আপ হবার কোনো ওয়ে নেই। মনে করলেন যে আপনি এখন ক্রেডিটটা বিল্ড অনেক ভালো স্কোর বানাবেন, আপনি বেশি দায় দেনাতে যাবেন না। আপনার যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে ওপেন ছিল, আপনি সেগুলোকে ফুল ব্যালেন্স করে ক্লোজ করবেন না এবং ক্যান্সেল করবেন না। ওকে, ওটা যদি ক্লোজ করেন অথবা ক্যান্সেল করে দেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্রেডিট স্কোরে কিন্তু এফেক্ট পড়ে। আপনি যদি পেজ টাইমে জব করেন, চেষ্টা করবেন যে আপনি ফুল টাইম জব করার জন্য, কেন ল্যান্ডাররা ফুল টাইম কাউন্ট করে। ওকে, পার্ট টাইম ওরা কাউন্ট করে 2 ইয়ার্স, কন্টিনিউ 2 ইয়ার্স। কেউ একজন এলেন, তিনি হয়তো ইমিগ্রেন্ট হয়ে এসেছেন, অভিবাসী হয়ে এসেছেন, কেউ হয়তো স্টুডেন্ট ভিসা আসছেন, কেউ হয়তো ভিজিট ভিসা আসছেন, অনেকেই নানাভাবে আমেরিকা এসে থাকেন। আসার পর তারা একটি আইনি প্রক্রিয়া যাওয়ার পরেই প্রথম যে বিষয়টি ভাবেন সেটি হলো বাড়ি কিনবেন। কিভাবে বাড়ি কিনবেন, কোথা থেকে শুরু করবেন তিনি? ধন্যবাদ এহসান ভাই। আসলে আমি সবাইকে এটাকে সহজভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। একটা লোক নতুন আসলো বাংলাদেশ থেকে, যে ক্যাটাগরি আসুক, সে ইমিগ্রেন্ট হয়ে আসুক, সে আপনার অন্য কোনো ক্যাটাগরি আসুক, তার কাছে যদি কোনো ওয়ার্ক পারমিট থাকে, ন্যূনতম ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট আদালতে সে কিন্তু বাড়ি কিনতে পারবে। তো তাকে প্রথম থেকে প্রস্তুতি নিতে হবে যে সে চাইলে তো প্রথম থেকে বাড়ি কিনতে পারবে না। আমি আপনাদেরকে একটি পরামর্শ দিই, আপনারা যখন আসবেন, আসার পরে আপনারা যে কোনো লোকের সহযোগিতা নিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, যেহেতু আমাদের এখানে সবকিছু ব্যাংক রিলেটেড। তো ব্যাংক যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, ওই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনারা এই একটি সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন করবেন সাথে সাথে। ওকে, তো সেটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, বিকজ আপনি যদি ক্রেডিট কার্ড, সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন না করেন, আপনার ক্রেডিট বিল্ড আপ হবার কোনো ওয়ে নেই। একমাত্র উপায় হলো ক্রেডিট কার্ডটা। তো ক্রেডিট কার্ডটা ওপেন করার পরে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে যখন যাবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনি যখন ওপেন করবেন, তাদেরকে বলবেন যে আমি একটা সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন করতে চাই। সো মেনি ব্যাংক সেই অপরচুনিটি আছে, সেটি ওপেন করে আপনার ওপেন করা মানেই আপনার ক্রেডিট বিরুদ্ধে আপনার নামটা চলে যাবা। আপনার সেখান থেকে আপনার প্রস্তুতি শুরু। তারপর আপনি যখন কাজ শুরু করবেন, সেটা 1099 হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, আর সেটা জব রিলেটেড হোক, পেজটা হোক, সেটা আপনি ভালোভাবে মেনটেন করবেন। আপনি যে সিকিউরিটি ক্রেডিট কার্ডটা ওপেন করছেন, সেই সিকিউরিটি ক্রেডিট কার্ডটা আপনি যা নিবেন, অথবা আপনি $500 দিয়ে সেটা ওপেন করেছেন, সেটা থেকে আপনার 70% রাখবেন, 30% আপনি খরচ করবেন। এবং আপনার ব্যাংকে যখন যাবেন, তাদেরকে বলে দিবেন আমার সেভিং এর সাথে এটা যাতে কানেক্ট করে দেয়, যাতে প্রতি মাসে যে বিলটা আসে, বিলটা অটোমেটিকলি আপনার পেমেন্ট হয়ে যায়। তাহলে আপনার লেট পেমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনার তখন ক্রেডিট স্কোরটা বাড়তে থাকবে। কতদিনের ক্রেডিট স্কোর আপনারা রিয়েলটররা চান? আমরা রিয়েলটার বলতে গেলে তো ল্যান্ডারের ব্যাপার। ল্যান্ডার মিনিমাম একটা লোক যখন 1 ইয়ার্স যখন তার ক্রেডিট স্কোর হয়, সেটা ক্রেডিট ব্যুরোতে যায়, 1 ইয়ার পরে আসলে এটা পরিপূর্ণতা পায় আর কি। ওকে, এক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আপনি বলছিলেন যে 30% খরচ করবেন। এটি নিয়ে একটা কনফিউশনের জায়গা আছে। কেউ বলে 10% যদি খরচ করা হয় তাহলে আপনার একটা গুড স্কোর আসবে, আবার কেউ বলেন 30% খরচ করে আপনি টাইমলি পেমেন্ট করলে আপনার স্কোরটা গুড থাকবে। আসলে কোনটা করা উচিত? ক্রেডিট কার্ড খোলার বেটার, আপনি 10% করতে পারেন, 30% করতে পারেন। আপনাকে উইন্ডো খোলা রাখতে হবে আপনার বাতাস আসার জন্য। ঘরের মধ্যে আপনার যেরকম উইন্ডো খোলা না রাখলে যেরকম আপনার বাতাস আসবে না। আপনার ক্রেডিট কার্ড যদি আপনি ইউজ না করেন, তাহলে আপনার যে খরচ করতেছেন এবং এটা পেমেন্ট করতেছেন, সেটার পরিমাপে কিন্তু আপনার ক্রেডিটটা বৃদ্ধি হবে। তো আপনি কোনোভাবেই 50% ক্রস করবেন না, তাহলে সেই জিনিসটা কখনো আপনার ক্রেডিট স্কোর বৃদ্ধি করার জন্য কাজ করবে না। আপনাকে দুর্বল ক্লায়েন্ট ভাবা হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি 60 থেকে 70% রেখে দিবেন ব্যালেন্সটা, 30% আপনি ইউজ করবেন, সর্বোচ্চ 30%। আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটি হলো এই ক্রেডিট স্কোরের সঙ্গে যেহেতু ক্রেডিট স্কোর জড়িত, অনেকেই ক্রেডিট কার্ডের কথা বলেন যে একাধিক করবেন না একটা ক্রেডিট কার্ডই তিনি ব্যবহার করবেন। একাধিক ক্রেডিট কার্ড করার কোনো দরকার নাই, একাধিক ক্রেডিট কার্ড ওপেন করার আপনার দরকার নাই। আপনি বেশি ক্রেডিট কার্ড করলে যে আপনার বেশি ক্রেডিট স্কোর হবে, সেটার কোনো এখানে নিয়ম নাই।
আপনার সে যখন সিকিউরিটি ক্রেডিট কার্ড ওপেন করবেন ওই দিন 6 মাসের ভিতরে আপনার নাম চলে যাবে ক্রেডিট ব্যুরোতে, যে নতুন একজন লোক আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন কোম্পানি আপনাকে তখন ক্রেডিট কার্ডের জন্য অফার করবে। আপনি সেই কোম্পানিগুলো থেকে যদি বেটার কোনো কন্ডিশন এবং টার্মস অফ কন্ডিশন, আপনার ইন্টারেস্ট রেট কম, সবকিছু মিলে যদি কোনো ভালো কোম্পানি থেকে ক্রেডিট কার্ড নিতে চান সেটা নিতে পারবেন। সেছাড়াও আপনার আরেকটা কাজ করতে পারেন পাশাপাশি, আর একটু স্ট্রং হলে, এটা অনেকে জানে না ট্রিকি, আপনার মেসি বা সিয়ার্স, আপনার বার্লিংটন এসব জায়গা যখন যাবেন তারা আপনাকে ক্রেডিট কার্ডের জন্য অফার করবে, কিন্তু সাথে সাথে সেটা আপনি করিয়েন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ক্রেডিট লাইনের এই অনুসারে আপনি যখন সিকিউরিটি ক্রেডিট কার্ড 6 মাস হবে আপনার ট্রানজাকশন, 6 মাস পরে আপনি মেসিতে গিয়ে, মেসি কিন্তু আমেরিকার সবচেয়ে বড় একটি হোলসেল একটু স্টোর, এদের কার্ডটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে আপনার ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় কোম্পানি থেকে। আপনি ওখান থেকে একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন, হয়তোবা তারা আপনাকে বড় কোনো অ্যামাউন্ট দিবে না, যেটাই দেয় সেটা আপনার লাভ, এবং সেটা দিয়ে আপনি শুরু করবেন। যখন 6 মাস পার হবে দেখবেন যে বিভিন্ন কোম্পানি আপনাকে অফার দিচ্ছেন। সো মেনি ক্রেডিট কার্ড না নিয়ে 2-1টা ক্রেডিট কার্ড নেবেন, ওটাকে ব্যালেন্স রক্ষা করবেন, ব্যালেন্স ঠিক করবেন। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ক্রেডিট কার্ড কখনো আপনি বন্ধ করবেন না কিংবা কখনো ক্যান্সেল করবেন না। সেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা খুব ভালো একটা কোশ্চেন। ক্রেডিট কার্ড আপনার যদি সো মেনি ক্রেডিট কার্ড হয় 5 থেকে 7টা, আপনি মনে করলেন যে আপনি এখন ক্রেডিটটা বিল্ড অনেক ভালো স্কোর বানাবেন, আপনি বেশি দায় দেনাতে যাবেন না। আপনার যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে ওপেন ছিল আপনি সেগুলোকে ফুল ব্যালেন্স করে ক্লোজ করবেন না এবং ক্যান্সেল করবেন না। ওকে, ওটা যদি ক্লোজ করেন অথবা ক্যান্সেল করে দেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্রেডিট স্কোরে কিন্তু এফেক্ট পড়ে, সেটা সেভাবে রেখে দিবেন। শুধু 2টা ক্রেডিট কার্ড বা একটা ক্রেডিট কার্ড আপনি গুরুত্বপূর্ণ রাখবেন, যেখানে আপনার রেগুলার যে আপনার গ্রোসারি, আপনার পাম্পে তেল সবকিছু আপনি নিলেন, সেটা থেকে আপনি 30%, এবং আপনি এমন ভাবে এটাকে সিস্টেম করে রাখবেন যে অটো পেমেন্ট, আপনার ব্যাংকের সঙ্গে কানেক্ট করা থাকবে অটো পেমেন্ট, তাহলে আপনি কখনো লেট পেমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। 12 মাসের ভিতরে যদি একটা লেট পেমেন্ট থাকে তাও এটা ক্রেডিট ইয়াতে আপনার রেকর্ড থাকে। ওকে, তো সেটা গুরুত্বপূর্ণ। 1 বছর পরে যখন আপনার এই ক্রেডিটটা বিল্ড আপ হবে, নেক্সট ইয়ারে যখন আপনি বাড়ি কেনার জন্য প্ল্যান করবেন, যারা নতুন, যে আমি তো এখন বাড়ি কিনতে পারছি না, আগে আমি 1 বছর পরে বাড়ি কিনবো বা 2 বছর বাড়ি কিনবো, এখান থেকে কিন্তু শুরু। উইদাউট ক্রেডিট ইউ ক্যানট বাই হাউস উইথ লোন। ওকে, আপনার কাছে 200,000 যদি ক্যাশ থাকে, $200,000 ক্যাশ, কিন্তু আপনার ক্রেডিট নাই, তা চাইলেও আপনি কিন্তু লোনে বাড়ি কিনতে পারবেন না। ওকে, এটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। শুধু ক্যাশের ক্ষেত্রে যখন ক্যাশ বাড়ি কিনবেন সেখানে কোনো কিছু তো ক্রেডিট রিস্ক করে দরকার নেই, যেহেতু আপনি কারোর কাছে লোন চাচ্ছেন না কোনো ব্যাংকের কাছে। আমরা খুবই পরিষ্কার হয়ে নিলাম আপনার কাছে ক্রেডিট স্কোরটা কিভাবে করতে হচ্ছে 1 বছরের। এর পরের যে ধাপটা সেটা হলো কোন একজনের ক্রেডিট স্কোর ভালো আছে, এবং ভালো বলতে আমরা জানি সেটি 700-এর উপরে, 720-এর উপরে সে ধরনের আছে, কিংবা যদি একটু কমও থাকে আপনারা রিয়েলটররা নানাভাবে সেটিকে একটা ক্রেডিট স্কোর দেখানোর চেষ্টা করে থাকেন, আমরা সেটি জানি। যে বিষয়টি জানতে চাই, ক্রেডিট স্কোর ভালো, সময়টাও পাওয়া গেছে, তারপরের ধাপ কি? তারপর তিনি কার কাছে যাবেন? তিনি কি একজন রিয়েলটরের কাছে যাবেন, একজন লোন অফিসারের কাছে যাবেন, একজন অ্যাটর্নির কাছে যাবেন, কার কাছে যাবেন বাড়ি কেনার জন্য? প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে তার ট্যাক্স ফাইল করা। ওকে, ট্যাক্স ফাইল করাটা মাস্ট, নো ম্যাটার হোয়াট, আপনাকে ট্যাক্স পে করতে হবে। আপনি যদি সাময়িক কিছু সুবিধার জন্য আপনার ট্যাক্স ফাঁকি দেন, আপনি 1099 জব করেন, 1099 বলতে গেলে সব সেলফ এমপ্লয়মেন্টকে আমরা 1099 ধরি। এই যারা উবার চালান, লিফট চালান, পিজা ডেলিভারি করেন, কোনো জায়গায় ক্যাশ জব করেন, যেটাই করেন, অথবা আপনার পার্সোনাল বিজনেস, এটাকে 1099 বলা হয়। তো আপনি যেটাই করবেন আপনি ট্যাক্স ফাঁকি দিবেন না। আপনি প্রথম আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আর আপনি যদি পে স্ট্যাবে জব করেন, চেষ্টা করবেন যে আপনি ফুল টাইম জব করার জন্য, কেন ল্যান্ডাররা ফুল টাইম কাউন্ট করে। পার্ট টাইম ওরা কাউন্ট করে 2 ইয়ার্স, কন্টিনিউ 2 ইয়ার্স, 2 ইয়ার্স পরে পার্ট টাইমটা নেই, পার্ট টাইমের ইনকামটা নেই। হয়তো বা এক্সাম্পল, আপনি এক জায়গায় ফুল টাইম জব করলেন, ফুল টাইম বলতে গেলে আমরা 40 আওয়ার বুঝাই, আপনি আরেক জায়গায় আপনার পার্ট টাইম জব করতেছেন, আপনার 5 দিন জব হয়েছে ফুল টাইম, আর 2 দিনের ফাঁকে আমি একটা ফুল টাইম করতেছেন। ওই পার্ট টাইমটা তখনই সে কাউন্ট করবে 2 বছর যাওয়ার পরে। ওকে, তখন আপনার একটা ট্যাক্স ফাইলের অ্যাকাউন্টের কাছে যাবেন। তাও আমি সবসময় বলি, সব ক্ষেত্রে কিন্তু আপনি একদম সার্টিফাইড ফুল টাইম লোকের কাছে যাবেন যারা অভিজ্ঞতা সম্পন্ন। অনেক সময় দেখা যায় ট্যাক্স সিজনে আমরা অনেকে দোকান খুলে বসার মতো, যে তিনি হয়তো অ্যাকাউন্টিং এ পড়েছেন, তিনি হয়তো জানেন, বুঝেন, ইন্টারনেটে ফিল আপ করতে পারেন, তিনি আপনাকে ফিল আপ করে দিচ্ছেন মাত্র $50। আপনি হয়তো একজন
প্রফেশনালের কাছে গেলেন না টাকা বাঁচানোর জন্য, কিন্তু আপনি তো জানেন না যে তিনি আপনার কত বড় ক্ষতি করে দিচ্ছেন। আপনি বাড়ি কিনতে গেলেই বুঝতে পারবেন যে আপনাকে তো ভয়াবহ সর্বনাশ তিনি করে দিয়েছেন। সেটা আমি বলতে চাই না, অনেকে আবার এটাকে ডিসক্রিমিনেশন মনে করে। আমি আসলে সিজনাল কোন লোককে আমি সার্টিফাইড করি না। এটা রিয়েল এস্টেটের ক্ষেত্রে হোক, আপনার অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে হোক, লয়ারের ক্ষেত্রে হোক, আপনার আপনার $2 যদি বেশিও যায়, আপনার সিজনাল যারা আসে তারা বলছে আমি আপনাকে $50 আপনাকে ট্যাক্স পে করে দিব। আপনি একজন যদি সার্টিফাইড ফুল টাইম লোকের কাছে যান, সেটা তো $150 চার্জ করতেছে। তো আপনি ওই $100 কিন্তু সেভ করতে যায় যে আপনি কত বড় ক্ষতি করতেছেন, এবং আপনাকে সেই বিভিন্ন রকমের দেখায়, সে আপনাকে কিছু টাকা আর্ন করে দেয়, কিন্তু আপনার যে কত বড় ক্ষতি করতেছে বাড়ি কিনতে গেলেই সেটি আমরা পরামর্শ দিই যে যে কোনো কাজে আসলে আপনি প্রফেশনাল মানুষকে দিয়েই কাজটি করুন। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হোসেন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো ভাইয়ের কাছে আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল, ক্রেডিট কার্ডে ইন্টারেস্টিং চার্জটা কতটা এফেক্ট পড়ে? ক্রেডিট কার্ডে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট চার্জটা ক্রেডিট কার্ডের সঙ্গে ইন্টারেস্ট রেটের কোনো সম্পর্ক নেই। না, আপনার যখন যে কোম্পানির ক্রেডিট কার্ড নিবেন সেটা তো আপনার দেখে নিবেন যে এটা তারা কত পার্সেন্ট আপনার ইন্টারেস্ট দিচ্ছে, ওটা ক্রেডিট কার্ড কোম্পানির সাথে। কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা হচ্ছে মেন, আমাদের সাথে সম্পর্ক হয়েছে না। মানে আমার প্রশ্নটা সেটা হলো যে সামথিং 30% অর 10% ইউজ করলো মান্থলি, ওটার উপরে মান্থলি আপনার ইন্টারেস্ট চার্জটা যে চলে আসে, এটা কতটুকু পরে গেট করে? ওটার সাথে এটা কোনো সম্পর্ক না। আপনি 10% বা 20% ইউজ করছেন, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট। শুধু আপনার ক্রেডিটটা ভালো রাখার জন্য সবসময় মনে রাখবেন যে আপনি 70-30 অথবা 60-40 এই ব্যালেন্সটা রাখার জন্য 40% খরচ করবেন, 60% আপনি রেখে দিবেন, এবং 40%টা অন টাইমে আপনি পে করে দিবেন। এবং এটা সর্বোচ্চ মনে রাখতে হবে যে আপনি 40% সর্বোচ্চ খরচ করা উচিত। একেবারেই যদি থেকে যান, নরমালি 10-30% এর মধ্যে আপনি রাখতে পারলে, এবং সেটি টাইমলি অবশ্যই যত পার্সেন্ট করেন টাইমলি পেমেন্টটা আপনি এনশিওর করবেন, তাহলে আপনার ক্রেডিট স্কোর ঠিক থাকবে। যাতে লেট পেমেন্ট না হয়, লেট পেমেন্ট যাতে কখনো না হয়, মিনিমাম ডিউটি অন্তত আপনি দিয়ে দেবেন। লিটু চৌধুরী, আমরা এরপর যেটি বলছিলাম যে ক্রেডিট স্কোর গেল, এরপরে আমরা কার কাছে যাচ্ছি? একজন অ্যাকাউন্টেন্টের কাছে যাচ্ছি ট্যাক্স ফাইলের জন্য। ট্যাক্স ফাইলটা মেন ইম্পর্টেন্ট। যদি আপনি যদি লোনে বাড়ি কিনেন, আপনার ট্যাক্স ফাইল করলেন, ফার্স্ট ইয়ার ট্যাক্স ফাইল করলেন। আমি যেটা একদম সরল ভাবে বুদ্ধি দিচ্ছি আর কি, নেক্সট ইয়ার করার পরে নেক্সট ইয়ার তো আপনি রেডি বাড়ি কেনার জন্য, তখন আপনি একজন রিয়েলটরের দ্বারস্থ হলেন। তাও সেই ক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল, অভিজ্ঞ এবং ফুল টাইম ছাড়া আপনি গেলে অনেক সময় অনেক অভিজ্ঞতা আসলে তার মধ্যে যে ধরনের মুন্সিয়ানা থাকে, সেটা যারা পার্ট টাইমে কাজ করে সেই মুন্সিয়ানাটা সে কাজে লাগাইতে পারে না, এবং তার অভিজ্ঞতার ঝুলি এত ভারী হয় না। আপনি একজন ফুল টাইম রিয়েলটর কাছে যাবেন, তার সহযোগিতা নিয়ে একজন ল্যান্ডারের সাথে আলাপ করবেন। এটা বলে যে ফ্রি কাউন্সিলিং, আমরা বলি বায়ার কাউন্সিলিং, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রি অফ কস্ট। আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না। একটা মাত্র জায়গা যেখানে আপনি একজন অ্যাটর্নির কাছে গেলে পয়সা দিতে হচ্ছে, সিপির কাছে গেলে দিতে হচ্ছে, রিয়েলটরকে দিতে হয় না। কোনো ফ্রি অফ কস্ট। তার কাছে যাবেন, আর তার কাছে গিয়ে তার ওখানে বসে ফ্রি চা কফি খাবেন। আপনি তার কাছ থেকে বলবেন যে আমি একটা বাড়ি কিনতে চাই, আমার এই বছরে এত ইনকাম ছিল, আমি নেক্সট ইয়ারে বাড়ি কিনবো, বাড়ি কেনার জন্য আমার প্ল্যান। আপনি 6 মাস পরে বাড়ি কিনেন, আমি সবসময় বলি 1 বছর পরে বাড়ি কিনেন, কিন্তু বিফোর বিগিনিং আপনি যদি কারোর সাথে কাউন্সিলিং করেন, আপনার 60% কাজ কিন্তু ডান। আপনার কোনো কাজ নেই, শুধু মেয়ে দেখা। আমি মজা করি বলি, বিয়ের জন্য আপনি রেডি, মেয়ে দেখা, আপনি মেয়ে দেখবেন, পছন্দ করবেন, আংটি পড়াইবেন। তো তার আগে যদি আপনি প্রিপারেশন নেন যে আমি বাড়ি কিনবো, আপনি একজন ওর কাছে গিয়ে কাউন্সিলিং করে যে আমি এই এরিয়া এত টাকা দিয়ে বাড়ি কিনতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমরা একটা বড় বাড়ি কিনবো, সবারই স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন থাকে, আমি একটা বড় বাড়ি কিনবো, বড় একটা সুন্দর জায়গা, একটা সিঙ্গেল হাউস কিনবো, একটা টাউন হাউস কিনবো। আসলে আমার সে অ্যাবিলিটি নাই, কিন্তু সেটা করতে করতে আমি আরো 2-3 বছর লেট করলাম। সেটা না করে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকুর ভিতরে আপনি চেষ্টা করেন। প্রথমে যদি বিগিনিং আপনি যদি একটা কন্ডো, আমরা এখানে বলি কন্ডো, 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট যদি কিনতে পারেন, বা 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, নিজের বাসা নিজে কিনলেন, নিজের পেমেন্টটা দিলেন, স্টপ পে রেন্ট, বাই ইউর হাউস।
আপনি রেন্টটা স্টপ করে নিজের বাসা নিজে কিনেন, ওখান থেকে আপনি শুরু করলেন যে আমি এখন আমার এই অ্যাবিলিটি আছে, এই ইনকাম আছে, এই ইনকাম দিয়ে আমি এই বাড়িটা কিনতে, এই বাসাটা কিনতে পারতেছি। মিনিমাম ডাউন পেমেন্ট 3.5%। এই মিনিমাম ডাউন পেমেন্টের বিষয়টার কারণে অনেকে ভাবেন যে শুরুতে আমি একটা ভালো জায়গা কিনবো, কারণ পরের বার তো আমি এই সুযোগটা পাবো না। এখন যদি আমি অল্পতে, আপনি যেটি বলছিলেন কন্ডো কিনে সেই সুযোগটা নষ্ট করি, তাহলে তো আমি সেকেন্ড টাইম লোন কিনতে যাবো, তখন তো এই মিনিমাম ডাউন পেমেন্ট পাবো সেটা না। ল্যান্ডের ক্ষেত্রে, সব ল্যান্ডের ক্ষেত্রে এখানে আপনি 3 থেকে 5 বছর যখন ফার্স্ট টাইম মুম্বাইয়ের গেছেন, আবার 5 বছর পরে, 3 থেকে 5 বছর পরে আপনি আবার ফার্স্ট টাইম মুম্বাইয়ের জন্য কোয়ালিফাই হচ্ছেন। ওকে, কোয়ালিফাই হচ্ছেন এবং কত মিনিমাম বছর পর? 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর পর ফার্স্ট টাইম মুম্বাই না হইলেও আপনি 3.5% না, যদি না, এটা একটা ট্রিকি। যদি বলে যে আমি তো ফার্স্ট টাইম মুম্বাই তো আগে ইউজ করছি, তাহলে তো আমি সেকেন্ড টাইমে সুযোগটা পাচ্ছি না। সুযোগটা পাচ্ছেন, আপনি 5% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। ওকে, বিকজ এটা থেকে যদি বড় বাড়ি কিনেন তাহলে সেটা ইনভেস্টমেন্ট প্রপার্টি ধরেন। আপনি তো কিনেন আগে খন্ড, এখন আপনার ফ্যামিলি মেম্বার বাড়ছে, ইনকাম বাড়ছে, আপনি এখন টাউন হাউস কিনতে দিতেছেন। তখন আমরা ল্যান্ডাররা তখন এটাকে, খন্ডটাকে রেন্ট প্রপার্টি দেখাই, সে প্রাইমারি হাউস দেখায় যে আপনার টাউন হাউস অথবা সিঙ্গেল হাউস। ওকে, ওইটা তার প্রাইমারি হাউস। ওই প্রাইমারি হাউস যখন সে ওই প্রোগ্রামের ভিতরে পড়ে, তখন সে 5% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু সেকেন্ড বাড়িটা কিনতে পারতেছে। ওকে, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি বলছিলেন অনেকটা কনে দেখার মতো আংটি পরানোর বিষয় আছে। এই প্রসেসে আমি যদি মনে করি যে আমি একাধিক রিয়েলটরের সাথে কথা বলবো, যেহেতু রিয়েলটরের সাথে কথা বলতে আমাকে কোনো চার্জ দিতে হচ্ছে না, উল্টো চা কফি তো আছেই, কিন্তু আমি যদি একাধিক রিয়েলটরের সাথে কথা বলতে চাই, সেটা তো কোনো সমস্যা নেই। মানে আমার কি কারোর সাথে চুক্তি করতে হবে, এগ্রিমেন্টে যেতে হবে? সেক্ষেত্রে কোনো সমস্যা না, আপনি শপ অ্যারাউন্ড করতে পারেন। কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনি একই রোগের জন্য বিভিন্ন ডাক্তার কাছে যাওয়া দরকার নেই। ওকে, একই রোগের জন্য বিভিন্ন ডাক্তার কাছে কাউন্সিলিং করা দরকার নাই। আপনার শপ অ্যারাউন্ড করবেন, কার সাথে আপনি যাবেন, কার কাছে যাবেন, সবার কাছে যেয়ে আপনি বায়ার কাউন্সিলিং করবেন, কিন্তু একজনের সাথে বেটার আপনার কাজ করা। তাহলে সে এফোর্ট দিবে, আপনিও কাজ করতে অনেক সুবিধা হবে। কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তার কাছে? ভেরি সিম্পল। আপনি যদি জব করেন, আপনার 2 ইয়ার্সের ট্যাক্স ফাইল, আপনি গত বছর কত ইনকাম করছেন 23-তে, 24-এ কত করছেন, আর আপনার রেগুলার পে স্টাব, যদি পে স্টাবে জব করেন লাস্ট 2 মাসের, যদি বাই উইকলি পান 2টা পে স্টাব পান, 2 মাসের 4টা পে স্টাব, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট। ওকে, ভেরি সিম্পল। 2 বছর ট্যাক্স ফাইল লাগবে নাকি তার চেয়ে কমে হয়? তার চেয়ে কমে হবে না, কেন ল্যান্ডার সবসময় 2 ইয়ার্স ইনকাম ভেরিফাই করে, সেটা 1099 হোক আবার আপনার W2 হোক। খেয়াল রাখবেন, আপনি যদি প্রথম বছর করলেন W2, এটা একটা ট্রিকির প্রশ্ন। সেকেন্ড বছর গেলেন যে আপনি এটা নিয়ে, সেটার ক্ষেত্রে একটু ট্রিকির ব্যাপার আছে। যে কোনো জিনিস 2 ইয়ার্স কন্টিনিউশন প্রয়োজন হয়, তারা দেখে যে আপনি। তবে রিয়েলটর হিসেবে আপনাদের পরামর্শ যে 2 ইয়ার্স আপনার ইনকাম ট্যাক্সের ফাইল রেডি হওয়ার 6 মাস আগে থেকে আপনারা রিয়েলটরের সাথে কথা বলতে শুরু করুন, কারণ খুঁজে দেখার বিষয় আছে, লোন অ্যাপ্রুভ করার বিষয় আছে, অন্যান্য বিষয়গুলো আছে। এই 6 মাসের মধ্যে সেই প্রস্তুতিগুলো আপনি নিয়ে ফেললেন, এর মধ্যে আপনার ট্যাক্স ফাইলও 2 বছর হয়ে গেল, তখন আপনি পুরোপুরি প্রস্তুত লোন নেওয়ার জন্য, বাড়ি কেনার জন্য। 6 মাস না, আমরা 1 বছর আগে থেকে শুরু করেন। নেক্সট ইয়ার আপনার এই বছরের 2025 এর ট্যাক্স ফাইল শেষ হওয়ার পরে আপনি যে কোনো একজনের কাছে কথা বলে আপনার সাথে ফ্রি কাউন্সিলিং করেন, তাহলে আপনার নেক্সট ইয়ারের জন্য 1 বছর আগে থেকে প্রিপারেশন হয়ে গেলেন যে নেক্সট ইয়ারে বাড়ি কিনতে গেলে আপনার কত টাকা লাগবে, কোন জায়গায় বাড়ি কিনতেছেন, এবং আপনার ইনকাম কি, চলমান ইনকাম কি, গত বছর ইনকাম দেখে কিন্তু ট্যাক্স ফাইল দেখে বর্তমানে যে ইনকাম আছে এটা দেখেও কিন্তু আপনাকে ল্যান্ডার বলে দিবে আপনি এত টাকা কোয়ালিফাই হচ্ছেন। তাহলে আপনার মধ্যে তো একটা সেট হয়ে গেল যে আমি এত টাকা কোয়ালিফাই হচ্ছি, এত টাকা ডাউন পেমেন্ট দিয়ে, মিনিমাম ডাউন পেমেন্ট অথবা মিনিমাম ডাউন পেমেন্টও লাগবে না। সো মেনি ল্যান্ডার, সো মেনি ব্যাংক আপনাকে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে আপনাকে ডাউন পেমেন্ট সিস্টেম দিচ্ছে। ওই ডাউন পেমেন্টের সিস্টেম দিয়ে আপনি ডাউন পেমেন্টের কাজে লাগাইতে পারবেন, ক্লোজিং কস্টের কাজে লাগাইতে পারেন, তারা আপনাকে অফার করতেছে। ওকে, তোমার কাছে 1 টাকা নাই, ফাইন, আপনার সো মেনি ল্যান্ডার আছে, সো মেনি ব্যাংক আছে, টাকা নিয়ে এরা থলি নিয়ে বসে রয়েছে, টাকা থালি নিয়ে। শুধু আপনার যাওয়া, আপনার ইনিশিয়েটিভ, আপনি 1 বছর আগে থেকে দিয়ে প্রিপারেশন লন, তাহলে 1 বছরের মধ্যে আপনার সেট হয়ে গেল যে কি করবেন 1 বছর পরে কি করবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।